প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ভেক্টরের বিভাজন, অর্থাৎ দুটি উপাংশে ভেক্টরের বিভাজন এবং দুটি সমকোণিক উপাংশে ভেক্টরের বিভাজন। আমরা জানি দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে সংযোজন করলে আমরা একটি নির্দিষ্ট ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টর পাই। তেমন একটি ভেক্টরকে আমরা দুই বা ততোধিক অংশে বিভাজন করতে পারি। একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভাজন করার প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর বিভাজন বা রেজলিউশন অফ এ ভেক্টর। তাহলে বিভাজিত অংশগুলিকে আমরা কি বলি? বিভাজিত অংশগুলিকে প্রদত্ত ভেক্টরটির উপাংশ অর্থাৎ কম্পোনেন্ট বা রিজলভ পার্ট। তাহলে ভেক্টর বিভাজন হলো একটি ভেক্টর থেকে এমন দুই বা ততোধিক ভেক্টর উপাংশ নির্ণয় করা যাদের লব্ধি প্রদত্ত ভেক্টরটির সমান হবে। এখন প্রশ্ন উঠতে পারে, এই বিভাজিত উপাংশগুলি সবসময় কি একই তলে থাকবে? না, সবসময় একই তলে থাকবে সেটা বলা যায় না, ভিন্ন তলেও থাকতে পারে। তাহলে তো স্যার ভেক্টর বিভাজনকে আমরা ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া বলতে পারি? হ্যাঁ, কিছুটা হলেও সত্য, যদিও সম্পূর্ণরূপে সত্য নয়। কেননা আমরা দুই বা ততোধিক ভেক্টরের সংযোজন করলে আমরা একটি নির্দিষ্ট ভেক্টর পাই, কিন্তু একটি ভেক্টরকে আমরা বিভিন্ন উপায়ে দুই বা ততোধিক উপাংশে বিভাজন করতে পারি। যদিও কোনো ভেক্টরকে বিভাজন প্রক্রিয়ায় দুটি উপাংশে বিভাজন করলেই প্রায় সব সমস্যার সমাধান করা যায়, সেই অর্থে ভেক্টরের বহু উপাংশে বিভাজন ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ হয় না বললেই চলে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি একটি ভেক্টরকে কিভাবে দুটি উপাংশে বিভাজন করা হয়। দেখো, মনে করি একটি ভেক্টর আর, এই আর ভেক্টরকে ও সি রেখাংশ দ্বারা প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরের দুটি উপাংশ যায় কোন দিকে? একটি মনে করি এই বরাবর, সেটা ও এম বরাবর ধরলাম, আর একটি মনে করি ও এন বরাবর। ও এম সরলরেখা আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে আনত, আর ও এন সরলরেখা আর ভেক্টরের সঙ্গে বিটা কোণে আনত। ঠিক আছে, তাহলে আমরা সি বিন্দু থেকে ও এন সরলরেখার সমান্তরাল অঙ্কন করতে পারবো। এই অঙ্কন করলাম, নাম দিলাম এ, এবং সি বিন্দু থেকে ও এম সরলরেখার সমান্তরাল অঙ্কন করলাম, এই নাম দিলাম এটা বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ সি বি একটি সামুদ্রিক সম্পন্ন হয়েছে। তাহলে দেখো, এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত হবে? আলফা। আর এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা কত হবে? বিটা। তাহলে এই কোণটা কত হবে বলো তো? এইটা আলফা, এইটা বিটা, তাহলে এটা কত হবে? আলফা প্লাস বিটা। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই তো। তাহলে ও এ সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। তার আগে ত্রিভুজের একটি বিশেষ প্রপার্টি আমরা একটু দেখে নিই। যে কোনো একটি ত্রিভুজ মনে করি এই কোণ এ, এই কোণ বি, আর এই কোণ সি। এ কোণের যে বিপরীত বাহু সেটার নাম দিলাম স্মল লেটার এ, বি কোণের বিপরীত বাহু স্মল লেটার বি, আর সি কোণের বিপরীত বাহু স্মল লেটার সি। তাহলে ত্রিভুজের সূত্রটি কি? ত্রিভুজের সূত্রটি হচ্ছে যে কোনো একটি বাহু, মনে করি এ বাহু, এ বাহু ডিভাইডেড বাই এ বাহুর বিপরীত কোণের সাইন, অর্থাৎ
সাইন অফ এ সমান সমান বি বাহু এবং বি বাহুর বিপরীত কোণের সাইন, বি বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল বি, তার সাইন, এবং সি বাহু এবং তার বিপরীত কোণের সাইন। এই অনুপাতগুলি সবসময় সমান হয়। এটা হচ্ছে ত্রিভুজের একটি বিশেষ প্রপার্টি। এই প্রপার্টি আমরা ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দেখো, ও এ বাই ও এ বাহুর বিপরীত কোণ, তার মানে সাইন বিটা, ক্লিয়ার, সমান সমান এসি বাহু ভাই এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ কোনটা? আলফা, সমান সমান ওসি বাহু, ওসি বাহুর বিপরীত কোণ পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা, ক্লিয়ার। এখানে একটা বিষয় দেখে নাও যে আর ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভাগ করতে চেয়েছি, সেই উপাংশ দুটি, একটি উপাংশ হচ্ছে ও এ, তাহলে ও এ ভেক্টর সমান সমান আমরা এটা পি ভেক্টর ধরলাম, আর একটি উপাংশ কত? ও বি, সেটা ও বি সমান সমান কিউ ভেক্টর ধরলাম, ক্লিয়ার। তাহলে আর ভেক্টরকে আমরা দুটি উপাংশে বিভাজন করতে চাইছি, সেই উপাংশ দুটি কি কি? একটি হচ্ছে পি উপাংশ আর একটি হচ্ছে কিউ উপাংশ। আমরা পি উপাংশ এবং কিউ উপাংশের মান নির্ণয় করতে চাইছি। দেখো, তাহলে দেখো ও এ মানে আসলে পি ভেক্টরের মান, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো পি ভেক্টরের মান অর্থাৎ পি বাই সাইন বিটা সমান সমান এসি, এসি অর্থাৎ ওবি ভেক্টরের সমান্তরাল ভেক্টর বলতে পারি এসি, তাহলে এসি ভেক্টরের মান অর্থাৎ ওবি ভেক্টরের মান, ওবি ভেক্টরের মান কত? কিউ বাই সাইন আলফা সমান সমান ওসি, ওসি বলতে আর ভেক্টরের মান আর, আর নিচে কি হবে দেখো সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। আমরা অল সাইন ট্যান কসের সাহায্য নিয়ে আমরা এটাকে যদি মডিফিকেশন করি তাহলে কি হবে? সাইন আলফা প্লাস বিটা হবে, ক্লিয়ার। তাহলে পি বাই সাইন বিটা সমান সমান কিউ বাই সাইন আলফা সমান সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে পি বাই সাইন বিটা সমান সমান আমরা এটা করতে পারি, তাহলে পি বাই সাইন বিটা সমান সমান এটা যদি করি তাহলে পি সমান সমান কত হবে? পি সমান সমান হবে, দেখো গুণ করে দাও, তাহলে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, ক্লিয়ার। আর কিউ বাই সাইন আলফা সমান সমান আমরা এটা করতে পারি, তাহলে কিউ সমান সমান কত হবে? তাহলে কিউ সমান সমান হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে কি পেলাম? আর ভেক্টরকে আমরা দুটি উপাংশে বিভাজিত করে দুটি উপাংশ পেয়েছি, একটি হচ্ছে পি, পি এর মান কত হবে? আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর একটি পেয়েছি কিউ, কিউ সমান সমান হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে পি এবং কিউকে বলা হবে আর ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট বা রিজলভ পার্ট, ঠিক আছে। এখানে যদি আলফা প্লাস বিটা অর্থাৎ এই টোটাল কোণটা 90 ডিগ্রি হয়, যদি হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমরা মডিফাই করতে পারবো। যদি আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি লিখব? পি সমান সমান কত হবে? পি সমান সমান হবে, দেখো সাইন আলফা প্লাস বিটা অর্থাৎ সাইন 90, সাইন 90 কত হয়? 1, তাহলে পি সমান সমান হবে আর সাইন বিটা। আর কিউ সমান সমান কত হবে?
আর এটা 1 সাইন আলফা। ক্লিয়ার? আবার এখানে বিটা সমান সমান আমরা লিখতে পারবো 90 মাইনাস আলফা। তাহলে বিটার জায়গায় 90 মাইনাস আলফা বসিয়ে দাও, তাহলে কত হবে? আর সাইন 90 মাইনাস আলফা সমান সমান কত হচ্ছে? আর কস আলফা। তাহলে পি সমান সমান কত হলো? আর কস আলফা। কিউ সমান সমান কি হলো? আর সাইন আলফা। কি শর্ত বসিয়েছি? শর্ত হচ্ছে উপাংশে যে দুটি ভেক্টর পাচ্ছি সেই উপাংশের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা পি সমান সমান কত হবে? আর কস আলফা, কিউ সমান সমান আর সাইন আলফা। এটা বিশেষ ক্ষেত্র, এইটাই আসলে সমকোণিক বিভাজন। তাহলে আমরা ডিটেলসে সমকোণিক বিভাজনটা আবার দেখে নিই। দুটি সমকোণিক উপাংশে ভেক্টরের বিভাজন। দেখো আর ভেক্টর, এই আর ভেক্টরের দুটি সমকোণিক বিভাজন চাই। তাহলে দেখো এই আর ভেক্টরকে আমরা ওসি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, ভালো কথা। এই আর ভেক্টরের দুটি সমকোণিক বিভাজন আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে একটি বিভাজন যে কোনো দিকে আমরা টানতে পারি। মনে করি আমরা এই বরাবর টানলাম, এই বরাবর একটি উপাংশ চাই। ক্লিয়ার? এটা এম, ও এম। আর একটি উপাংশ কি হবে? এই যে উপাংশ তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এরকম শর্তকে এইটা কিন্তু 90 ডিগ্রি হতেই হবে। তাহলে এটা ও এন। তাহলে সেই বিন্দু থেকে আমরা লম্ব টানবো, এই সেই বিন্দু থেকে এই দিকে লম্ব টানবো, এই। তাহলে ও এ আর ও বি। তাহলে ও এ উপাংশ আর ও বি উপাংশ এই আর ভেক্টরের সমকোণিক বিভাজন বা লম্ব উপাংশিক বিভাজন। তাহলে দেখো লম্ব উপাংশিক বিভাজন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই যে ও এ উপাংশ সঙ্গে এই যে মূল ভেক্টর আর তার কোণ কত? মনে করি এই কোণটা হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো ও এ বাই ও সি সমান সমান কত হবে? ও এ বাই ও সি, যেহেতু এই কোণটা থিটা তাহলে কত হবে? কস থিটা। তাহলে ও এ সমান সমান ও সি কস থিটা। তাহলে ও সি ভেক্টর আর, অর্থাৎ ও সি ভেক্টরের মান আর, আর ও এ যে উপাংশ সেটা তো আগেই বলছিলাম, ও এ উপাংশের নাম দিলাম মনে করি পি, আর ও বি উপাংশের নাম দিলাম মনে করি কিউ। ক্লিয়ার? তাহলে বলো ও এ উপাংশ অর্থাৎ পি, ও সি অর্থাৎ আর কস থিটা। ঠিক আছে? তাহলে ও বি উপাংশ আমরা পেতে চাই। তাহলে ও বি মানেই তো এসি। তাহলে ও বি মানে যদি এসি হয় তাহলে ও বি বাই ওসি করো। তাহলে ও বি বাই ওসি অর্থাৎ এসি বাই ওসি, তাহলে কি হবে? সাইন থিটা। কত হচ্ছে? ও বি সমান সমান ওসি সাইন থিটা। তাহলে ও বি মানে কত? ও বি মানে হচ্ছে কিউ আর ওসি মানে আর সাইন থিটা। তাহলে পি সমান সমান কি হলো? আর কস থিটা, আর কিউ সমান সমান কত হচ্ছে? আর সাইন থিটা। মনে রাখার সহজ নিয়ম হচ্ছে যে উপাংশের সঙ্গে থিটা অর্থাৎ কোণ জানা থাকবে, থিটা আমাদের নোন, যে উপাংশের সঙ্গে এই কোণটা জানা থাকবে সেই বরাবর উপাংশ হবে কস, আর যেদিকে জানা থাকবে না সেটা হবে সাইন। আমরা একটু ভেরিফাই করে নিই। কি ভেরিফাই? যে উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে তো বলাই হলো কি, যে উপাংশগুলির লব্ধি প্রদত্ত ভেক্টরের সমান হতে হবে। অর্থাৎ আর ভেক্টরকে আমরা দুটি উপাংশ ভাগ করেছি, একটি হচ্ছে আর কস থিটা আর সাইন থিটা। তাহলে আর কস থিটা আর সাইন থিটা লব্ধি কি হবে? আর ভেক্টরের সমান হতে হবে। তাহলে দেখি রেজাল্ট ভেক্টর কত হবে? রুট, ধরো ভেক্টর পি ভেক্টরের মান পি স্কোয়ার, কিউ ভেক্টরের মান তার স্কোয়ার, প্লাস 2p কিউ। পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90, cos 90। cos 90 মানে 0, এই অংশটুকু 0 হয়ে যাচ্ছে। তাহলে বসাও
পি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর কিউ স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হচ্ছে আর স্কোয়ার কমন নাও, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1, তার মানে কি দাঁড়াচ্ছে আর। তাহলে আর ভেক্টরকেও বিভাজিত করে আমরা দুটি উপাংশ পেয়েছিলাম সমকোণিক বিভাজন করে, সেটি হচ্ছে আর কস থিটা আর সাইন থিটা। ওই দুটি ভেক্টরের যদি আমরা রেজাল্ট বের করি তাহলে স্যার মূল ভেক্টরটি পাচ্ছি, তাহলে আমাদের বিভাজন ঠিক আছে। সমকোণিক উপাংশে ভেক্টর বিভাজন ব্যবহারিক ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করি আমরা একটু দেখি। একটি আনত তল, এই আনত তল, এই আনত তলের উপর একটি বক্স আমরা রেখেছি, এ হচ্ছে একটি বক্স, ঠিক আছে। এই বক্সকে এখানে রাখার ফলে কি হবে, সাধারণত বক্সটি এই দিকে গতিশীল হবে বা স্লিপ করে আসার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে এই বক্সটি কেন এইদিকে আসবে? তার মানে স্যার এদিকে কেউ বল প্রয়োগ করছে, কে বল প্রয়োগ করছে? এইদিকে তো বল প্রয়োগ করার সম্ভাবনা আমি দেখছি না, কেননা গ্র্যাভিটি কোন দিকে বল কাজ করে? গ্র্যাভিটি বল তো নিচের দিকে কাজ করে। যদি এই বক্সটির ভর এম ধরি তাহলে নিচের দিকে যে বল কাজ করবে সে বলের মান কত? এমজি। নিচের দিকে যে বল কাজ করবে সেটি হচ্ছে এমজি, ওজন, ঠিক আছে। তাহলে এই দিকে বল কাজ করছে এমজি, এই দিকে তো বল কাজ করছে না, তাহলে কি করে এটা সম্ভব হচ্ছে? আসলে এই যে এমজি বল, এই এমজি বলকে আমরা যদি দুটি উপাংশে ভাগ করে নিই তাহলে দেখো মজার বিষয়টি লক্ষ্য করো, যদি এই কোণটা থিটা হয় তাহলে এই এমজি বলকে আমরা দুটি উপাংশে ভাগ করব, একটি হচ্ছে এই বরাবর উপাংশ আর একটি হচ্ছে এই বরাবর উপাংশ। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত হবে? এইটা থিটা হয়। স্যার এটা কি করে হলো? দেখো এইটা তো লম্ব, এই লাইনের উপরে লম্ব, এই লাইনের উপরে এইটা লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি। এইটা যদি 90 হয় তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত হবে? স্যার টোটালটা তো 90, এই টোটালটা 90, তাহলে 90 থেকে 90 মাইনাস থিটা বিয়োগ করলেই পেয়ে যাব, তাহলে কত হবে? থিটা। ক্লিয়ার? এই থিটা কোণকে আমরা অন্যভাবেও বের করতে পারি। দেখো দুটি লাইন এই, ঠিক আছে, এই দুটি লাইনের মধ্যবর্তী কোণ থিটা। এই দুটি লাইন থেকে লম্ব অঙ্কন করো, এখান থেকে লম্ব অঙ্কন করলাম এই, আর এই লাইন থেকে লম্ব অঙ্কন করো, অর্থাৎ এই, লক্ষ্য করো। তাহলে এই দুটি লাইনের মধ্যবর্তী কোণ কত? থিটা। এই দুটি লাইনের উপরে লম্ব টেনেছি, তাহলে এই যে কোণ তৈরি হবে এই কোণটাও অবশ্যই থিটা হবে। এটা ম্যাথামেটিক্সের একটি থিওরেম যে পরস্পর দুটি লাইনের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ওই লাইন দুটি থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে যে কোণ তৈরি হবে সেই কোণটা অবশ্যই সমান হবে। কি হবে এটা দেখি, এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। ক্লিয়ার? এই কোণটা কত স্যার? স্যার এই লাইনের উপর লম্ব টেনেছি তো, এটা 90। এই কোণটা কত হবে? স্যার এই লাইনের উপর তো লম্ব টেনেছি, এটাও 90। তাহলে এই কোণটা সমান, এই কোণটা 90। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণ সমান হবে। ক্লিয়ার? এইটাই আমরা এখানে প্রয়োগ করতে পারি। দেখে নিও একটু। এবার দেখো আমাদের সমস্যা কি ছিল? স্যার এই দিকে তো কোনো বল প্রয়োগ করার কথা নয়, কিন্তু এই বক্সটি কেন নিচের দিকে নেমে আসছে? আসলে বল ক্রিয়াশীল হচ্ছিল
গ্র্যাভিটির জন্য নিচের দিকে। এই বলকে আমরা দুটি উপাংশে ভাগ করব। এই বর্গের উপাংশ কত হবে? যেহেতু থিটা এই দিকে আছে, তার মানে mg cos থিটা। আর এই বর্গের উপাংশ কত হবে? mg sin থিটা। ক্লিয়ার? ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করো। আমরা mg ভেক্টর রাশিকে বিভাজন করেছি। বিভাজন করে কি পেয়েছি? mg cos থিটা পেয়েছি আর mg sin থিটা পেয়েছি। স্যার mg cos থিটাও নেব, mg sin থিটাও নেব, সেই সঙ্গে সঙ্গে mg কেও আমরা হিসাবের মধ্যে ধরব, সেটা কি সম্ভব? আসলে mg কে বিভাজন করেই তো আমরা দুটো উপাংশ পেয়েছি, তাহলে এখানে mg এর কোনো অস্তিত্ব নেই। এইটাকে হিসাবের মধ্যে আর ধরলে চলবে না, তাহলে mg এর অস্তিত্ব এখানে নেই। যেমন ধরো আমি বাজারে গেছি 500 টাকা নিয়ে, এখন কিছু মার্কেটিং করেছি, করার পর কিছু টাকা আমার কাছে থাকবে স্বাভাবিক। বাড়িতে এসে আমি ওই 500 টাকার খোঁজ করছি, 500 টাকা গেল কোথায়? 500 টাকার খোঁজ করলে কি হবে? আসলে তো ওই টাকাটাকে বিভাজিত করে কিছু টাকা আমি বাড়ি ফেরত নিয়ে এসেছি আর কিছু টাকা মার্কেটিং করা হয়েছে। তাহলে mg এই যে ভেক্টর, এই ভেক্টরকেও বিভাজন করে আমরা mg sin থিটা পেয়েছি, mg cos থিটা পেয়েছি। তাহলে mg এর এখানে অস্তিত্ব নেই। তাহলে এই বক্সের উপর পরিষ্কার দেখতে পাচ্ছি দুটি বল ক্রিয়াশীল হচ্ছে, একটি এই বরাবর mg sin থিটা আর একটি এই বরাবর mg cos থিটা। mg cos থিটা যে বল, এই যে সলিড অর্থাৎ এই যে আনুতল তো হার্ড, এই বরাবর যখন বল ক্রিয়াশীল হচ্ছে, এই বরাবর বল ক্রিয়াশীল হওয়া সত্ত্বেও এই দিকে আসছে না কেন? কারণ হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ যেমন ধরো এই হাতের উপরে এই দুটো চক আমি রাখলাম, চক তো আমার হাতের উপর বল প্রয়োগ করবে, কিন্তু আমার হাত কি নিচের দিকে নেমে যাচ্ছে? কখনোই না। তাহলে কি হাত ওই চকের উপর রিঅ্যাকশনারি ফোর্স দেবে। রিঅ্যাকশনারি ফোর্স কখন দেয়? যখন প্রতিরোধমূলক বল প্রয়োগ করা হয়। তোমার উপরে কেউ বল প্রয়োগ করছে, সেই প্রতিরোধ করার জন্য তুমি আবার বল প্রয়োগ করছো। এই প্রতিরোধমূলক বলকে আমরা বলি আসলে রিঅ্যাকশনারি ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স। তাহলে রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করবে? এই বরাবর, সেটা মনে করি আর। তাহলে আর এবং mg cos থিটা পরস্পর সমান এবং বিপরীত, রেজাল্ট কি হবে? রেজাল্ট শূন্য। তার মানে mg cos থিটা আর লম্ব প্রতিক্রিয়া পরস্পর শূন্য হয়ে যাচ্ছে। তাহলে কি থাকছে? একমাত্র বল থাকছে mg sin থিটা। তাহলে mg sin থিটা এই বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করার জন্য এই বক্সটি নিচের দিকে নেমে আসছে। এখন বক্সটিকে যদি স্ট্যাটিক অবস্থায় রাখতে চাই, তাহলে কি করতে হবে? এই দিকে বল প্রয়োগ করার কেউ থাকতে হবে। যদি বল প্রয়োগ করতে পারি তবে এই বক্সটি স্থির অবস্থায় থাকবে। তাহলে কত সুন্দর এক্সাম্পল! কি একটি ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করে নিয়ে এই ব্যাখ্যা দিতে পারলাম। ক্লিয়ার? আবার ধরো একদম সহজ, এই একটি ভেক্টর মনে করি f, f সমান সমান 50 ডাইন এই বরাবর কাজ করছে। এই ভেক্টরের আমরা দুটি উপাংশ চাই, এই বরাবর একটি উপাংশ, এই বরাবর একটি উপাংশ, অর্থাৎ এই বরাবর উপাংশ মনে করি fx, এই বরাবর উপাংশ fy, এই কোণটা 30। তাহলে fx কত হবে? fx সমান সমান হবে f cos 30, তাই তো? তাহলে f এর মান কত? 50। cos 30 মান কত? 3/2। তাহলে কত হবে? তার মানে হচ্ছে এটা কেটে যাচ্ছে 25, তাই তো? তাহলে 25√3, এটা ডাইন। আর fy এর মান কত হবে? fy সমান সমান হবে f sin 30, f 50 sin 30 কত? 1/2, তার মানে হচ্ছে 25 ডাইন। তাহলে এই 50 ডাইন বলকে আমরা দুটি উপাংশে ভাগ করলাম, সেটা সমকোণিক উপাংশ বা লম্ব উপাংশ। সেটি কত হলো? 25√3 আর হচ্ছে 25 ডাইন, তাই তো? এই যে ভেক্টর বিভাজন ক্লাস 11 এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কেননা ভেক্টর বিভাজনের সাহায্যে আমরা অনেক প্রবলেম সলভ করি। শুধুমাত্র ক্লাস 11 নয়, ক্লাস 12এও প্রতি পদে পদে এর অ্যাপ্লিকেশান আছে।